আকাশবাণী কলকাতা খবরের আয়নায়। আকাশবাণী সংবাদ বিভাগের সাপ্তাহিক এই অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছুই যা দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনাই সাময়িকভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না, আবার বেশ কিছু ঘটনাও নানা কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানা রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় রয়েছে বিজয় দিবস উদযাপন, ৪৮তম কলকাতা বইমেলার প্রস্তুতি, শ্রদ্ধায় স্মৃতিচারণে ওস্তাদ জাকির হোসেন। ভারতীয় সেনা প্রতি বছরের মতো এবারেও ১৯৭১ সালের যুদ্ধজয়ের স্মরণে বিজয় দিবস পালন করেছে। ১৬ই ডিসেম্বর এই উপলক্ষে ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তর ফোর্ট উইলিয়ামে সেনার তরফে এক অনুষ্ঠানে বিজয় স্মারকে শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডের জিওসি ইনসি রামচন্দ্র তিওয়ারি। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সেনার প্রাক্তন সৈনিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিবারের মতো বাংলাদেশের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতার আবহে এবারই প্রথম কলকাতায় সেনাবাহিনীর বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিজের সংক্ষিপ্ত ভাষণে ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের কথা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করার পাশাপাশি প্রতিবেশী দেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বাংলাদেশের পরিস্থিতি কীরকম তা তিনি জানেন না। এ ব্যাপারে তাঁকে কিছু জানানো হয় না বলেও তাঁর অভিযোগ। তবে এ ব্যাপারে নীতি নির্ধারণের ক্ষেত্রে দেশের সরকার এবং সেনাবাহিনীর অবস্থানের সঙ্গে তিনি থাকবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আমি বাংলার রোল, ইন্ডিয়ার রোল, তাদের ভূমিকা কখনোই ভুলতে পারবো না। বাট আই মাস্ট কংগ্রাচুলেট দ্য বাংলাদেশ আর্মি and our own soul, our heart, our son of the soil, Indian Army. I remember very graceful, in a very graceful manner. I was a student of class 2-3, 1971. It was another Pak war to give the freedom to Bangladesh. বিজয় দিবস উদযাপনের অঙ্গ হিসেবে রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ সকালে রাজভবনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী দুদেশের প্রতিনিধিদের সঙ্গে মিলিত হন। মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর এবং সে দেশের মানুষের বীরত্বের কথা উল্লেখ করে রাজ্যপাল বলেন, এই যুদ্ধ জাতীয়তাবাদ থেকে আন্তর্জাতিকতাবাদে উত্তীর্ণ হওয়ার কথা বলে। Not only the people of India. This is a victory for democracy. This is a victory for human rights. Together we fought. Together we braved the enemy. Together we won. Together we established a nation. Together we upheld democracy. That is the greatness of this war. I am very happy to quote Churchill, who said about the Royal Air Force in those days. I can also say about the Indian armed forces who fought along with the Mukti Bahini, Mukti Yoddhas, Bangladesh. You know, never before has so much been done by so few to so many in so short a time. অনুষ্ঠান শেষে বাংলাদেশের মুক্তিযোদ্ধা কমান্ডার A.W. চৌধুরী ৭১ সালের যুদ্ধে আকাশবাণীর ভূমিকার প্রশংসা করে বলেন, গান এবং তথ্য দিয়ে তাঁরা আমাদের উজ্জীবিত রেখেছিলেন। এটা ছিল পৃথিবী বিখ্যাত ভূমিকা আকাশবাণীর 71-এ, কারণ আমাদের লিবারেশন ওয়ারে স্পেশালি নেভাল কমান্ডো অপারেশনস, যেটা জীবনের ঝুঁকি নিয়ে পেটের উপরে মাইন বেঁধে, লাইভ মাইন, নট এ ডামি মাইন, 5 কেজি ওজনের মাইন বেঁধে যেই অপারেশনে আমি যাচ্ছিলাম, সেটাতে আকাশবাণীর ভূমিকা বিশাল বিশাল। আই কুড নেভার থিঙ্ক অফ, যারা এটা প্ল্যান করেছে, যাদের বুদ্ধিতে, যাদের মাথায় এটা এসছে, আজও তাদের দেখি না। কোথায়, কে তারা? নীরবে গোপনে আমার জন্য, দেশের জন্য, মানুষের জন্য, বাংলাদেশকে মুক্ত করার জন্য এইরকম একটা পরিকল্পনা করেছে। সেই দুটো গান দিয়ে সংকেত, এটা ছিল আমাদের সিগন্যালিং মেথড।
বাস্তব। মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট জেনারেল কাজী সাজ্জাদ আলী দলিত আকাশবাণীকে বলেন, মানুষ ইচ্ছে করলে পরিবার বদল করতে পারেন, কিন্তু প্রতিবেশী পরিবর্তন হয় না। সে কারণে পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে দুদেশের সম্পর্ক আগের মতোই অটুট থাকবে। আপনারা অনেকেই হয়তো নিজের পরিবার বদলাতে পারেন, কিন্তু কেউ তার প্রতিবেশী বদলাতে পারেন না। উই আর নেইবার্স। ৭১-এ আমরা একত্রে ছিলাম, আমাদের দীর্ঘ সংগ্রাম ছিল, সে আমরা বিজয় অর্জন করেছি। ইতিহাসের মোড়ে রাজনীতির মধ্যে অনেক রকম পট পরিবর্তন হতে পারে, কিন্তু আমি মনে করি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক অটুট থাকবে, মুক্তিযুদ্ধ অটুট থাকবে। মুক্তিযুদ্ধের চেতনায় আমরা আবার একত্রিত হব। এই যে প্রোগ্রামে আসলাম, আমরা একই সময়ে ভারতের থেকে ডেলিগেশন বাংলাদেশে, এর মাধ্যমে আমরা আবার সেতু বন্ধন রচনা করতে পারবো, আমরা দুটো দেশ একত্রে আগাতে পারবো। আমি একজন শিক্ষক আর লেখক অ্যান্ড রিটায়ার্ড মুক্তিযোদ্ধা আর কি। আমি মনে করি সহমর্মিতা, কমিউনিকেশনটা আরও জাগ্রত করলে আরও ভালো হবে। এবং আমরা এইবার যে আসলাম, আমরা দেখলাম ভারতের মানুষের আমাদের প্রতি অকুণ্ঠ ভালোবাসা আছে, তারা আমাদের সম্মান করে। আমি মনে করি এরকম মনোভাব যদি জাগ্রত থাকে, তাহলে আমরা সুন্দরভাবে আগাতে পারবো আবারও। মেজর আরফি রহমান বলেন, রাজনৈতিক পালাবদল হলে কিছু অস্থিরতা আসে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেগুলি মিটে যাবে। इस मीडियम में पॉलिटिकल केस আমরা এটা মানে ডিফারেন্ট করতে চাই না। আর মিটিং বাংলাদেশ অফিসার্স এন্ড মিলাকে সার্ভিং এস রিটায়ার্ড, সো আই হ্যাভ ডেভেলপড মাই ওন ওপিনিয়ন হুইচ আই উইল নট এক্সপ্রেস। আমরা কিছু পলিটিক্যাল থিং চাই না। আর জানি যারা বাংলাদেশের সত্যি রিয়েলি গুড অ্যান্ড কোঅপারেটিভ গুড। ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা প্রকৃত অর্থেই হবে খোলা আকাশের নিচে। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের পক্ষ থেকে গতকাল এক সাংবাদিক বৈঠকে জানানো হয়, এবারের মেলায় কোনো হল থাকছে না। ইংরেজি বইয়ের প্রকাশকদের জায়গায় তৈরি হচ্ছে এই মুক্ত মঞ্চ। ওই প্রকাশকদের অন্যত্র জায়গা দেওয়া হয়েছে। মেলা শুরু হবে ২৮শে জানুয়ারি সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে। এবারের মেলায় নারায়ণ সান্যাল, সলিল চৌধুরী, ঋত্বিক ঘটক, তপন সিনহা ও অরুন্ধতী দেবীকে শতবার্ষিকী সম্মান জানানো হবে। উদযাপন করা হবে কাজী নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাশের ১২৫তম জন্মবর্ষপূর্তি। এবারের থিম কান্ট্রি জার্মানি। সে কারণে মেলার ৯টি প্রবেশদ্বারের একটি তৈরি হচ্ছে জার্মান সাহিত্যিক গেটের নামে এবং একটি হচ্ছে জার্মান ভাষাবিদ ম্যাক্স মুলারের নামে। ৯টি দ্বার দিয়েই ঢোকা এবং বেরোনো যাবে। গিল্ডের সম্পাদক সুধাংশু শেখর দে জানান, গত বছরের তুলনায় এবারে স্টলের সংখ্যা বাড়ছে না। উদ্বোধক ও প্রধান অতিথি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবছরের ফোকাল থিম কান্ট্রি জার্মানির বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের কবি, সাহিত্যিক ও গুণীজন। এবারে আন্তর্জাতিক কলকাতা বইমেলার বিশেষ উল্লেখযোগ্য বিষয় যেগুলি, সেটা হচ্ছে এক হচ্ছে লিটল ম্যাগাজিন সহ ছোট, মাঝারি ও বড় প্রকাশকদের স্টল ও টেবিল সব মিলিয়ে প্রায় ১০০০-এর মতন হবে। গত বছরের তুলনায় এবারে স্টলের সংখ্যা বাড়ছে না। এবছর আন্তর্জাতিক কলকাতা বইমেলা সঠিক অর্থেই খোলা আকাশের নিচে বইমেলা। এবারের মেলায় কোনো হল থাকছে না। যেখানে প্রধানত ইংরেজি বইয়ের প্রকাশকরা উপস্থিত থাকতেন, তার জায়গায় তাদের জন্য বিশেষ স্থান চিহ্নিত করা হচ্ছে। একই সঙ্গে তাদের সুবিধার্থে স্টলের ভাড়া অনেকটাই কমিয়ে দেওয়া হচ্ছে, কারণ এবারের মেলায় তারা নিজেদের স্টল নিজেরাই বানিয়ে নেবেন। সিনিয়র সিটিজেন দিবস চিরতরুণ উদযাপন হবে ৪ ফেব্রুয়ারি। লেখক, প্রকাশক ও পাঠককে নিয়ে থাকবে আলোচনা সভা। প্রবাদ প্রতিম তবলাবাদক ওস্তাদ জাকির হোসেনের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী সহ সর্বস্তরের মানুষ। রবিশঙ্কর, আলী আকবর খাঁ, আমজাদ আলী খাঁ, বিলায়েত খাঁ, যশরাজ সবার সঙ্গেই বাজিয়েছেন সারা বিশ্ব জুড়ে। কোনোদিন ভোলেননি পরম্পরা। প্রবীণ এবং নবীন সবার প্রতি তাঁর ছিল অগাধ শ্রদ্ধা। ভারতের সাংস্কৃতিক মহল মানতে নারাজ জাকির হোসেন আর নেই। তিনি ছিলেন ভালোবাসার মানুষ। দাদাভাই ডাকতেন পণ্ডিত স্বপন চৌধুরীকে। দিল্লি থেকে ধরা গলায় তিনি আকাশবাণীকে বললেন, জাকির ছিলেন তার ছোট ভাই। যে প্রতিভা বলে, ওর চিন্তাধারায় ও যে জিনিসটা তৈরি করেছিল, ওর বাজ বা ওর স্টাইল, আজকে সেটা সারা পৃথিবীতে
সবাই সেটা সমাদরে গ্রহণ করেছে এবং তার জন্য আমি ওকে অনেক উপরে স্থান দিয়েছি আমার কাছে। আর আমার কাছে ও ছিল আমার নিজের ভাইয়ের মতো, আমাকে সবসময় খুব শ্রদ্ধা ভালোবাসা ও দিয়েছে। ইভেন আমি ইন্ডিয়াতে চলে আসার আগে এই নভেম্বরের শেষে আমার সঙ্গে ফোনে অনেকক্ষণ কথা হয়েছে, যখন ও অসুস্থ ছিল। কিন্তু ও আমার কাছে ছোট ভাই হিসেবে বহুদিন ছিল। অ্যাজ এ তবলা প্লেয়ার তো ঠিকই আছে, কিন্তু অ্যাজ এ মহান মানুষ হিসেবে বড় মাপের মানুষ ছিল, যে সেটা মানে বোঝানো মুশকিল। সবাইকে সাহায্য করা, সব নতুন নতুন শিল্পীদের চান্স দেওয়া, তাদের জন্য সাপোর্ট করা, এইসব গুণ ওর ভেতরে মানে অনস্বীকার্য। এই সম্বন্ধে কোনো দ্বিধা বোধ নেই। আর অ্যাজ এ মিউজিশিয়ান ওর মতো ওই রকম একজন তবলাবাদক ভারতবর্ষে খুব কম জন্মেছে। ভগবান ও যেখানে গেছে সেখানে ও শান্তিতে থাকুক। আমি আর বেশি কিছু বলতে পারছি না, আমার গলা ধরে আসছে। ও আমাকে সবসময় দাদা ভাই হিসেবে বলতো, দাদা ভাই তুমি তোমার নিজের শরীরটা একটু দেখো, কিন্তু আজকে সেই চলে গেল দাদাভাইকে রেখে। এটাই আমার দুঃখ। অনুজ প্রতিম পণ্ডিত তন্ময় মোষ বললেন, জাকির হোসেনের মতো মানুষ কমই আসেন পৃথিবীতে। আমার ভাবনায় জাকির হোসেন সাহেব কখনো নেই, ভাবতে পারবো না। আমার কোন বয়স থেকে ওনাকে আমি শুনেছি আমার মনেও নেই, এবং হাজার হাজার কনসার্ট ওনার সারা পৃথিবী জুড়ে আমি শুনেছি। এবং ব্যক্তিগতভাবে আমার ওনার প্রতি এই জন্য ভালোবাসা এবং শ্রদ্ধা যে যখন দেখা হয়েছে, যেভাবে যে শহরে দেখা হয়েছে, একই রকম ভালোবাসা আশীর্বাদ আমি সবসময় পেয়েছি। এবং আমি আপনাদের বলতে চাই যে এত বড় একজন আইকন হওয়া সত্ত্বেও নিজের পরম্পরাকে, সংস্কারকে কখনো জাকিরজি ভোলেননি। নিজের গুরুকে, ওস্তাদকে সারা জীবন যে সম্মান দেখিয়েছেন, স্টেজে বড়দের সঙ্গে যখন বাজিয়েছেন উইথ আটমোস্ট রেসপেক্ট উনি বাজিয়েছেন। এবং আমাদের আগামী প্রজন্ম, আমাদের প্রজন্ম থেকে আমরা সবাই একলব্য, কিছু না কিছু জাকিরজির থেকে শিখেছি, নিজেদের অজান্তেই শরীরের মধ্যে ঢুকে পড়েছে। ওনার বাদন শৈলী, ওনার স্টাইল অফ অ্যাকম্পানিমেন্ট, উনি পাঞ্জাব ঘরানার শিল্পী ছিলেন আপনারা জানেন, কিন্তু 5টা অন্য ঘরানা উনি এমন বাজাতেন মনে হতো উনি সেই ঘরানার প্রতিনিধি। এবং এই অ্যাকম্প্যানিমেন্টের স্টাইল, এমন গান বাজনাকে বুঝে উনি একটা স্টাইলকে তৈরি করেছিলেন, যে স্টাইলটা আমাদের থেকে, আমরা এবং আমাদের আগামী প্রজন্ম যতদিন তবলা বাজবে, উচ্চাঙ্গ সঙ্গীত তো বেঁচে থাকবে, তো উস্তাদ সাহেবকে কেউ ভুলতে পারবে না। এবং সেই জন্য আমাদের কাছে উনি চির অমর, ইমমর্টাল। আর আমার সঙ্গে গত বছরেই সান ফ্রান্সিসকোতে দেখা হয়েছিল এক পণ্ডিত স্বপন চৌধুরীর জন্মদিনের কনফারেন্সে। তো ওখানে উস্তাদ সাহেবের তবলা লহরা ছিল এবং অন্যদিন আমার বাজনা ছিল। আমি যাওয়াতে ওনার হিউমিলিটি কিরম, উনি বসেছিলেন বলে আমি দাঁড়িয়েছিলাম। যতবার উনি উঠছেন আমি একটা কোণে গিয়ে দাঁড়াচ্ছি। উনি তখন উনি তন্ময় বাবু বলে বললেন, তন্ময় বাবু, ইউ আর মাই কলিগ, ইউ সিট ডাউন। আমি বললাম, আপনার সামনে আমার বসতে লজ্জা করছে। উনি বললেন, আমি আপনাকে বলছি তো, ইউ সিট ডাউন উইথ মি, শেয়ার হ্যাভ আ টি। উনি চা খেয়ে আমার সঙ্গে নানা রকম গল্প করে অসাধারণ একটা 2 ঘন্টা 15 মিনিটের তবলা লহরা বাজিয়েছিলেন সান ফ্রান্সিসকোতে। এবং স্বপনদা ছিলেন, আরো অনেক শিল্পী ছিলেন বে এরিয়ার, সবার সামনে অনবদ্য একটা 2 ঘন্টা 15 মিনিটের বাজনা উনি বাজিয়েছিলেন। তো এইসব মানুষ আমার মনে হয় এরা মাসিহা, এরা আসেন পৃথিবীতে, তাদের অবদান রেখে চলে যান, যেটা আগামী যতদিন এই মহান সঙ্গীতের পরম্পরা চলবে, everyone is going to follow that tradition. Long live Ustad Zakir Hussain, long live his music. আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেলে জানান, অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে। সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এ পর্যন্তই। আগামী মঙ্গলবার ঠিক এই সময় আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্যপাঠে শুভ্রা চক্রবর্তী, সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।